দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজন ফয়েজ। আর একদিন পরে ঈদ, আর এই ঈদকে সামনে রেখে আমরা সেই চিরাচরিত যে ঈদের নারীর টানে বাড়ি ফেরার যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি। কিন্তু আজকের আমাদের যে শিরোনাম সেটা একটু ভালো করে খেয়াল করুন। আমাদের শিরোনাম হচ্ছে পথে ভোগান্তি ঘরে হাম। পথে ভোগান্তি ঘরে হাম। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জানেন যে ঈদের বাড়ি ফেরার সময় যে আমাদের সবসময় যাত্রাপথে যে ভোগান্তি, যানজট, অনেক দেরি করে বাড়িতে ফেরা, মানে পথে অনেকটা সময় কাটাতে হয়, কষ্ট করতে হয়, সেই ছবি কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি। সেই দীর্ঘ ক্লান্তি শেষে বা ক্লান্তকর যে ভ্রমণ, সেটি শেষে আপনি বাড়িতে পৌঁছলেন, তখন কিন্তু একটা নতুন ভয় এবার হানা দিচ্ছে। যে আপনি আপনার আপনজনদের জন্য যে কোনো হামের সংক্রমণ নিয়ে যাচ্ছেন কিনা, কিংবা আপনি যে শিশুটি আপনার সঙ্গে ভ্রমণ করলো, নিরাপদে ভ্রমণ করলো, সে গিয়ে কি হামের কোনো প্রকোপে পড়বে কিনা, এই ভয় কিন্তু এবার থাকছে। তো কেন প্রতি বছর এই ঈদের বাড়ি ফেরার যে ব্যবস্থাপনা, ঘরে ফেরার যে ব্যবস্থাপনা, এটি নিয়ে আমরা একই ধরনের বা একই অভিযোগের বৃত্তে ঘোরাফেরা করতে হয়, কিংবা ঈদ শেষে ফেরার যে পথ সেটি কি ভোগান্তি মুক্ত হবে কিনা, কিংবা কতটা নিরাপদ হবে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে দুজন আলোচক আছেন। আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুস্তাক হোসেন। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা শুরু করব, একটু হাম নিয়েই শুরু করি। মুস্তাক হোসেন, আপনাকে দিয়ে একটু শুরু করি। আজকে 10 জন মারা গেছেন আমরা খবর পেলাম, এবং এটি নিয়ে সম্ভবত 555 জনের হামে মৃত্যুর আমরা খবর পেয়েছি। এই মৃত্যু মিছিল তো থামছে না। মাঝখানে মনে হচ্ছিল টিকা কার্যক্রম সব কিছু মিলে একটু হয়তো কমবে, কিন্তু গত কয়েকদিন ধরে দেখছি যে হঠাৎ করে আবার মৃত্যুর সংখ্যাটা বাড়তে শুরু করেছে। কেন মৃত্যু কমছে না? এই কারণে যারা আগেই সংক্রমিত হয়ে গেছে এবং যারা খুব খারাপ পর্যায়ে পৌঁছেছে, তাদের যারা চিকিৎসায় ভালো হচ্ছে না, তাদের এটা দেখছি। কিন্তু টিকাদান অভিযান এখনও চলছে, যদিও বলেছে যে লক্ষ্যমাত্রা অবশ্য খুব দ্রুতই তারা করতে হয়েছে, কারণ জরুরি টিকা তো। অন্যান্যবার 3 মাস সময় নিয়ে গ্রামে গ্রামে গিয়ে শিশুদের তালিকা করে লক্ষ্যমাত্রা করা হয়, এবার সেই সময় পাওয়া যায়নি। লক্ষ্যমাত্রা পূরণ আসলে হয়নি, তো আরও 1 মাস এটা চলবে। টিকার প্রভাবে হাম কমে আসছে, এটা কিন্তু এখনও দেখা যাচ্ছে না। আমরা আশা করেছিলাম যে এই মে মাসের মধ্যেই কমে যাবে, কিন্তু মনে হচ্ছে যে এটা এখনও বাড়তি। আমরা বলি সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে আছে, পিক পয়েন্টে আছে। এবং এরপরে যে ঈদের সময় যে আপনি যেটা বললেন যে বাচ্চারা স্থানান্তর হচ্ছে গার্জিয়ানদের সাথে, সুস্থ বাচ্চা গিয়ে সংক্রমিত হতে পারে, আবার সংক্রমিত বাচ্চা অন্যদের সংক্রমিত করতে পারে। তো অধিকাংশ মানুষ গণপরিবহনে যাতায়াত করছে, তো গণপরিবহনে যাতায়াত করলে সেই ঝুঁকিটা বেশি। তো ফলে এই সংক্রমণের যে উচ্চমাত্রা, প্রতিদিন 1000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছে, এইটা আমার মনে হয় ঈদে যারা সংক্রমিত হবে তাদের লক্ষণটা প্রকাশ পাবে যেদিন সংক্রমিত হবে তার 7 থেকে 10 দিনের মাথায়। তাহলে ঈদের পরও 1-2 সপ্তাহ এই সংক্রমণের উচ্চ হার বজায় থাকবে। সংক্রমণ যখন কমা শুরু করবে, কিন্তু মৃত্যুটা কমবে, কিন্তু সংক্রমণ কমার আরও পরে। কারণ উচ্চতর সংক্রমণের সময় যারা ইনফেক্টেড হয়ে যাচ্ছে, তাদের মধ্যে যারা অপুষ্ট শিশু, যারা দারিদ্র্য সীমার নিচে বাস করে, সেই শিশুরা তারা কিন্তু প্রথম পর্যায়ে যত্ন পাচ্ছে না। তারা বাধ্য হয়ে শেষ পর্যায়ে তারা হাসপাতালে যাচ্ছে। তো যারা এই এখন সংক্রমিত হচ্ছে, সেই অপুষ্ট শিশুরা যারা অলরেডি সংক্রমিত পরিবেশে থাকছে, তাদের সংখ্যা কিন্তু বাড়ছে। তাদের সংখ্যা কিন্তু এটা কিন্তু কারণ অসুস্থতা থেকে টিকা পাচ্ছে না, তাদের টিকা দেওয়া নিষেধ। কাজে এই ধাক্কাটা লাগবে গিয়ে আপনার ঈদের পরে। এখন যে হারটা আছে, আমার ধারণা এই হারটা 2 গুণ থেকে 3 গুণ বাড়তে পারে। হয়তো শুনলে হয়তো আপনারা এই বিষয়ে খুবই উদ্বিগ্ন, আতঙ্কিত হবেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এখনই যদি সরকার বিশেষ ব্যবস্থা না নেয়, জরুরি ব্যবস্থা, হাসপাতালে যে ব্যবস্থাটা আছে এটা শুধু এটি যথেষ্ট না। হাসপাতালে আপনি আইসিইউ যদি শুধু বাড়ান, আইসিইউ কটা বাড়াবেন? তার চেয়ে বেশি বাচ্চা তো আসতেছে আইসিইউর জন্য। আর আইসিইউ বাড়ালেই আপনি আইসিইউ চালাবার মতো কোনো লোক রাতারাতি করতে পারবেন না। তাহলে যে সমস্ত আইসিইউ আছে পূর্ণবয়স্ক মানুষের জন্য, সেগুলো মডিফাই করে কিন্তু বাচ্চাদের আইসিইউতে পরিণত করা যায়। এর জন্য আমাদের সরকারের জরুরি সিদ্ধান্ত লাগবে। বেসরকারি হাসপাতালে অনেকগুলো আইসিইউ সরকারের চেয়ে বেশি, সেগুলোও কিন্তু অল এইজ, মানে সমস্ত এইজের জন্য ব্যবহার উপযোগী আছে। ওটা বাচ্চা, মানে সমস্যাটা হচ্ছে
বালক যারা তাদের জন্য আইসিইউ সব জায়গায় খুব বেশি নেই। নবজাতকদের কিছু আছে আর পূর্ণবয়স্কদের আছে, সেটাও কিন্তু সরকার অধিগ্রহণ করতে পারে। সাধারণ মানুষ বা নিম্ন আয়ের মানুষের বাচ্চারাই জটিল অবস্থায় যাচ্ছে, তাদের পক্ষে প্রাইভেট হাসপাতালে টাকা দিয়ে করা সম্ভব না। প্রাইভেট হাসপাতালে সংক্রমিত রোগের জন্য কিন্তু ডাক্তাররা 3 গুণ চার্জ নেয়, তাদের রিস্ক অ্যালাউন্স। সরকারকে এটা অধিগ্রহণ করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করতে হবে, সরকার সেই টাকাটা দেবে। এইভাবে যদি আইসিইউ সংকট মোকাবেলা করা না হয়, আপনি আইসিইউর জন্য অপেক্ষমান শিশুরা কিন্তু চিকিৎসা পাবে না, অথবা আপনি আইসিইউ বাড়ালেন, সেখানে একজন অনভিজ্ঞ চিকিৎসককে সে দায়িত্ব দিচ্ছেন, সে তো আইসিইউ বিষয়ে অভিজ্ঞ না। তারও গুরুত্বপূর্ণ হচ্ছে এর আগের পর্যায়ে যারা আছে তাদেরকে আমরা হাই ফ্লো অক্সিজেন দিয়ে আমরা সুস্থ করতে পারি, তাদেরকে আইসিইউতে যেতে হবে না। সেটাও কিন্তু 1000 টাকায় হয়ে যায় মডিফাই করে, সেটা আইসিডিডিআরবি বিজ্ঞানীরা, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বের করেছেন। এটা তো বেশি আকারে জেলা হাসপাতালগুলো দেওয়া উচিত। আর তার আগে কমিউনিটিতে হাসপাতালের আগের যে কাজগুলো সেগুলো একেবারেই সরকার গুরুত্ব দিচ্ছে না। সরকার, এবং আমি বলছি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়, মা ও শিশু মন্ত্রণালয়, সবাই মাল্টি সেক্টরাল বিষয়, এবং এনজিওদের, সেখানে যারা এই দরিদ্র শিশুরা যারাই হামে আক্রান্ত হচ্ছে বা যারাই জ্বরে আক্রান্ত হয়েছে, জ্বর দেখা দেওয়া যে শিশু, সেও কিন্তু হাম সন্দেহ করতে হবে, কারণ হামের লক্ষণ দেখা দেওয়ার 4 দিন আগের থেকে এটা খুব দ্রুত ছড়ায়, আর হামের লক্ষণ দেখা দেওয়ার 4 দিন পরে কম ছড়ায়। কাজেই জ্বর দেখা দেওয়া মাত্রই এই যে সুবিধাবঞ্চিত শিশু, তাদেরকে যদি আমরা এক জায়গায় এনে রাখি, আমরা কমিউনিটি আইসোলেশন সেন্টার বলি, সেটা উপজেলা হাসপাতাল হতে পারে, জেলা হাসপাতাল হতে পারে, যে জায়গা না থাকে আপনি তাঁবু করে রাখেন, তাহলে এই শিশুগুলো আর ক্রিটিক্যাল পর্যায়ে যাবে না। তাকে আপনি যত্ন নিচ্ছেন, ভিটামিন এ খাওয়াচ্ছেন, সমাজকর্মীরা ওদেরকে পুষ্টিকর খাবার খাওয়াচ্ছে, ওদের মা বাবা টেক কেয়ার করছে। এখন তো যারা দরিদ্র পরিবারের শিশুর জ্বর হচ্ছে, বাবা মা তো দিন আনে দিন খায়, সে মনে করে আমার বাচ্চাটা, সে অপেক্ষা করে, কারণ তার তো কামাই রুজির বিষয় আছে, এবং সে জানে হাসপাতালে গেলে তাকে যতই ফ্রি হাসপাতাল হোক, তাকে ওষুধ কিনতে হবে বাইরে থেকে, পরীক্ষা করতে হবে বাইরে থেকে, এই টাকাটা তো ওর নাই। মনে করেন বাচ্চাটা ভালো হয়ে যাবে, গরিব মানুষের বাচ্চাদের কিছু হয় না, আসলে উল্টোটা, এই অপুষ্ট শিশুরাই সবচেয়ে বেশি খারাপ জায়গায় চলে যাচ্ছে। শেষ মুহূর্তে যখন দেখে বাচ্চারা অজ্ঞান হয়ে গেছে, তার শ্বাসকষ্ট, খাবি খাচ্ছে, তখন সে ঘটি মাটি বিক্রি করে বন্দুক টন্দুক দিয়ে যা টাকা পয়সা আছে নিয়ে সোজা ঢাকার দিকে আসে। এই ঢাকাতে আপনার আইসিইউর চাপটা বাড়ছে। এই আইসিইউর জন্য যে একজন রোগীর ব্যক্তিগত খরচ এবং সরকারের যে খরচ, তার চেয়ে অনেক কম খরচে আমরা যদি কমিউনিটিতে এসব বাচ্চাদের টেক কেয়ারের মতো অবস্থা করি, স্বাস্থ্য মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয় মিলে, তাহলে খরচও অনেক কম এবং বাচ্চাগুলো বেঁচে যাবে। এইভাবে যদি আমরা প্রচলিত পন্থার বাইরে কাজ করতে আমরা সিদ্ধান্ত না নেই, যদি মনে করি হাসপাতালে যেই ব্যবস্থাগুলো আছে এটা একটু ইমপ্রুভ করলেই আমি উন্নতি দেখতে পাবো, মনে হয় না। আমার মনে হয় বাচ্চাদের মৃত্যুর সংখ্যা, আমি যে আগেই বলেছি, আরও বেড়ে যাবে। কারণ আপনি এই আইসিইউ কেন্দ্রিক যে চিন্তা, যে আইসিইউ প্রাণান্তকর চেষ্টা করছেন আমাদের মন্ত্রী মহোদয় এবং সরকারের যারা কর্মকর্তা, এর যে আইসিইউ বাড়াতে, আপনি টাকা দিয়ে কিনে আইসিইউ বাড়াতে পারবেন, সেই আইসিইউগুলো সঠিক লোককে দিয়ে চালাবার জনবল নেই, এবং এতে আপনার চাহিদা পূরণ হবে না। এইভাবে যদি আমরা বিস্তারিত পরিকল্পনা করে আমরা এখনও যদি না নামি, আমাদেরকে এই করুণ দৃশ্য সামনে 1 মাসেরও বেশি সময় দেখতে হতে পারে, সেটা তো আমাদের পক্ষে দেখা সম্ভব না, উচিত না। আমি একটু আপনার কাছে মুস্তাক হোসেন যেটি বলছিলেন, মানে মোটামুটি ভয়ঙ্কর, ভয়ের ধরনের মতো কথা, সে সঙ্গে অনেকগুলো পরামর্শ তিনি দিলেন যেগুলো আসলে করা উচিত, বা হাসপাতাল ব্যবস্থাপনা বা রোগ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিয়ে আসা উচিত। হামের প্রকোপ আমরা অনেক দিন ধরে দেখছি, এটি নিয়ে অনেক কথা হচ্ছে, 550 জন শিশু মারা গেছে। এই যে ব্যবস্থাগুলো নেওয়া কথা বা উচিত, সেগুলো তো এখনও নেওয়া হয়নি বা আমরা দেখতে পাচ্ছি না। হাম ব্যবস্থাপনা নিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কীরকম? ধন্যবাদ আপনাকে। মোস্তফা ভাই আমার খুব ঘনিষ্ঠ, তিনি বিশেষজ্ঞ, এ ব্যাপারে যা বলেছেন তার কথাই সঠিক। আমি শুধু আমার অভিজ্ঞতা, এখন পেপার পত্রিকায় লেখা টেখাতে অভিজ্ঞতা, দেখেন টিকা ছাড়া তো কোনো উপায় নেই। এই টিকাটা সঠিক সময় দেওয়া হয় নাই, অপরিকল্পনা, অদক্ষতা, স্বাস্থ্যকর্মীদের স্ট্রাইক চলছে, আবার বাজেট ছিল 41 লক্ষ কোটি টাকা, 41 কোটি টাকা বাজেট ছিল, 41,000 কোটি টাকা। তারপরে 14,000 আপনার টিকা কেন্দ্র আছে, কিন্তু তারপরেও এটা পারা যায়নি। বাজেট টাকা ছিল, সব ছিল আগের বাজেটের, কিন্তু ইউনিট সরকার এটা এইসব কারণে অদক্ষতা এবং কেনাকাটার, ওষুধ তো
বরাবরে ইউনিসেফ গেভির থেকে সংগ্রহ করি আমরা, সেই জায়গার পরিবর্তন করার চেষ্টা করা, এইসব কারণেই আমার মনে হয় এই হামটা যে জায়গায় চলে গেছে। এবং মূলত আপনি দেখবেন গরিবের সন্তানরা হামে আক্রান্ত হয়। আপনি মোস্তাক ভাইয়ের সাথে বিনয়ের সাথেই আমি বলি, আইসিইউ এটার সমাধান নয়, কারণ আইসিইউতে দরকার, আইসিইউতে তো কৃত্রিম শ্বাস প্রশ্বাস টানায়। একটা লোক, একটা বাচ্চার যদি তার ইমিউন পাওয়ার না থাকে, নিউমোনিয়া হয়ে যায়, আইসিইউতে নিয়ে সাময়িক বাঁচানো যায়, সব তো আইসিইউ থেকে রিটার্ন করবে না। এর আগের স্তরের চিকিৎসাটা দরকার, সেটা হলো টিকা। টিকা আমরা দিতে পারি নাই, ফান্ডের অভাব নাই টিকা দেওয়া। আমরা টিকা দেওয়া দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশ বিখ্যাত ছিল, হ্যাঁ, এবং গেভি পুরস্কারও বাংলাদেশ পেয়েছে। টিকা গেভির থেকেই সংগ্রহ করা হয়, ইউনিসেফ সহ। আমার কথা হচ্ছে যে এই যে ইউনিসেফ, হু, গেভি এতবার সতর্ক করেছে, 5 বার চিঠি দিয়েছে এবং 10 বার ওয়ার্নিং, সতর্কতা জারি করেছে, এই সরকার দেশে কি কোনো বিশেষজ্ঞ নাই? তারপরে হামের ভেরিয়েন্ট চেঞ্জ হয়েছে কিনা তাও তো আমরা জানি না। কেন শিশুরা ধরলেই মারা যাচ্ছে। এবং এই যে মোস্তাক ভাইয়ের কথা শুনে তো আরও আমি শিহরিয়ে উঠছি। আমাদের বাড়ি ঘরে তো শিশু সন্তান আছে, যে আরও মারা যাবে। হ্যাঁ, মারা যেতে পারে, কারণ হামের টিকা যখন দিছে, ধরেন একটা স্তরে দিছে, একটা স্তরে এসে কিছু বাদ পড়ছে, তাদের হয়তো পরের বারে কাভার করা যেত। এ তো হয় নাই, করোনা কাল গেছে, এইসব কারণে তো আমাদের কাভার হয় নাই। অর্থাৎ যেটা আমি দেখেছি যে 90 থেকে শুনেছি, 90 থেকে 95% শিশুকে টিকা না দিতে পারলে হার্ড ইমিউনিটি হয় না। আমরা তো ছোটোবেলায় দেখেছি, আমাদের সময় তো গ্রামে ধরে ধরে টিকা দেওয়া হয়েছে। আগের টিকা তো অন্যরকম, এখন তো ইনজেকশন, টিকা দেওয়ার সিস্টেম তো আলাদা। এখন টিকা তো বাড়িতে বাড়িতে গিয়ে, গ্রামে গ্রামে গিয়ে, বাড়িতে বাড়িতে গিয়ে কে কোন শিশু টিকা নেয় নাই এটা নিতে হবে। সেই প্রসেসটা হচ্ছে, আমি তো গ্রামে খবর নিতেছি, সেটা তো আমার কাছে মনে হয় নাই। সুতরাং মোস্তাক ভাই যে ধারণাটা দিছে, এই যে কোরবানির ঈদ হলো, এখন ছুটিতে মানুষজন যাচ্ছে, এইসব সিচুয়েশানে টিকা তো এখনও আমরা 90% কাভার করতে পারিনি। সরকার টিকা দিচ্ছে, হয়তো চেষ্টা করতেছে, কিন্তু আমার মনে হয় যে পরিমাণ অসুস্থ হয়ে গেছে, অলরেডি হামে আক্রান্ত হয়ে গেছে, হামের উপসর্গ আপনার হয়ে গেছে, এবং এটা কিন্তু অনেকটা ছোঁয়াছেও দেখি, একজনের হলে আর একজনের হয়। তো সুতরাং এটার গতি তো থামাতে একমাত্র টিকা, যারা টিকা নেয় নাই, কিন্তু যাদের হাম হয়ে গেছে বা হামের উপসর্গ হয়ে গেছে, তাদের তো বাঁচানো খুব কঠিন। এটা তো একমাত্র চিকিৎসা ছাড়া উপায় নাই। এবং তারা যেহেতু শারীরিকভাবে দুর্বল, অপুষ্টি, অধিকাংশ শিশু অপুষ্টিতে ভুগছে, সুতরাং তারা কিন্তু তাদের জীবনটা রিস্কে, যাই বলেন। তো সুতরাং আমরা টিকা ছাড়া কোনো উপায় নাই। এই টিকাটা কিন্তু এখন সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে আমরা টিকা দিচ্ছি, এমনও শুনতে পাই সরকারের পক্ষ থেকে সব টিকা দেওয়া হয়ে গেছে। টিকা দেওয়া হয় নাই তো, আমি তো আমার গ্রামে খবর নিয়েছি, টিকা দেওয়া হয় নাই তো, একটা শিশুকেও তো টিকা দেওয়া হয়নি। আচ্ছা, এখানে একটু জানতে চাই, যেটা বলছেন যে ইমিউনিটির অভাব, অপুষ্টিতে ভোগা শিশুরা বেশি মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে হামজেদ আক্রান্ত যখন হচ্ছে। আমরা একটা নিশ্চয়ই আমরা একটা সময় আমরা প্রত্যাশা করি খুব শীঘ্রই আমরা হয়তো এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবো। এই যে অপুষ্টিতে ভোগা শিশুরা, এটা নিয়ে কি সরকার এখন চিন্তা করার সময় এসছে কিনা, যে এই যে পুষ্টি নিয়ে আলাদা করা চিন্তা বা আলাদা ক্যাম্পেইন শুরু করা, এই বিষয়ে? না, সোশ্যাল সেফটি নেটে তো বিএনপির ইশতেহারে ছিল, সেগুলো তো করতেছে। এটাও তো একটা ইশতেহারে হতে পারে যে অপুষ্টিতে যে শিক্ষকরা আছে গ্রামে গঞ্জে বিশেষ করে, সেই শিশুদেরকে পুষ্টি সরবরাহ করা, চেষ্টা করা, একটা এই ব্যাপারে একটা ফান্ড দেওয়া। কার্ড না দিলেন অন্তত বাড়ি বাড়িতে টিকাও দেন, ডাক্তাররা যাবে, সেবিকারা যাবে, তারা দেখবে সন্তানটা অপুষ্টিতে ভুগছে কিনা, তার জন্য একটা খাবার সাপ্লাই দেন, অথবা ভিটামিন এ ক্যাপসুল। আপনার জলাতঙ্ক রোগে আমি আশ্চর্য হয়েছি, জলাতঙ্ক রোগ, তারপরে সাপে কাটা রোগ, এটা 4000-এর মতো বছর মারা যায়। এটা টিকা নাই তো, এখন এটার কোনো নাই তো, এখনো কোনো চেষ্টাই নাই। জলাতঙ্ক রোগ যে এই যে বিড়াল, কুকুর, এগুলো কামড়ালে, ইসে তো গাইবান্ধে তো একটা কুকুর পাগলা কামড় দিল কয়েকজনকে, এর মধ্যে 4-5 জন মারা যায়, টিকা নেওয়ার পরেও মারা যায়। এই জন্য সাপে কামড়ে প্রচুর লোক আমাদের দেশে মারা যায়, প্রচুর। আমি তো একটা দেখলাম প্রায় বছরে 4000 সাপে কামড় মারা যায়। তো এদের তো কোনো অ্যান্টিভেনাম নাই তো।
তো এগুলো তো সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব কিছু হসপস করে দিয়ে গেছে। এখন এই সরকার এসে আর সাঁতারে পড়ে গেছে, কি করবে ঠিক জানি না, তবে আমরা রিস্কে আছি। এতে কোনো একজন দর্শক আছে, ফোনটা নিয়ে তারপর আসছে। হ্যালো হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। বলছিলাম গাজীপুর থেকে। আমার প্রশ্ন আজিজ সাহেবের কাছে। জি বলেন। ওনার কাছে আমার প্রশ্ন হলো, প্রশ্নটা বলার আমি হাম নিয়ে এই কথা বলবো। তার আগে হলো যে কোথাও যদি আগুন লাগে 10টা 12টা 15টা 16টা ইউনিট যায় সেখানে ফায়ার সার্ভিসের লোক দিয়ে আগুন নিভায়। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা প্রচেষ্টায় আগুন নিবে, পরে সেখানে যে দেখা যায় যে শুধু ছাই আর পানি আছে, অবশিষ্ট অন্য কিছুই নাই। বাংলাদেশে শিশুদের চিকিৎসা এবং টিকা দিতে দিতে সবকিছু মারা যাওয়ার পরে কি হাম নিয়ন্ত্রণে আসবে কিনা, সরকার এই ব্যাপারে মানে গুরুতর ভাবে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন, এই প্রশ্নটা আপনার কাছে। অত্যন্ত দুঃখের সাথে এই প্রশ্নটাই করলাম আমি আর কি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। মানে এই যে হাম ব্যবস্থাপনা, তিনি বলছেন যে এটি সন্তুষ্ট না। না, ঠিক আছে, ওনার অসন্তুষ্টির কারণ আছে, কিন্তু হামটা এমন একটা রোগ এবং পুষ্টিহীন ছেলেদের বাচ্চাদের এটা হচ্ছে, এটা কিন্তু হুট করে ঝাড়ফুঁক দিয়ে এটা নিয়ন্ত্রণ আনা সম্ভব না। টিকা দিচ্ছে সরকার, আরও টিকা দিক। আমি বলছি এটা প্রায়োরিটি লিস্টে আনুক, কারণ এখন মারা যাচ্ছে। প্রায়োরিটি লিস্টে এনে অন্তত পক্ষে যাদের হাম হয় নাই তাদের টিকার আওতায় আনা হোক, তাহলেই হয়তো এটা কন্ট্রোলে আসতে পারে। তবে যাদের হয়ে গেছে তাদের চিকিৎসা ছাড়া কোনো রাস্তা খোলা নেই। আমি মুস্তাক হোসেন একটু জানতে চাইবো যে বলছিলাম যে ঈদের বাড়ি ফেরার সময়, যে বাড়ির সময় আপনি বলছিলেন যে এবার এটা একটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে কিছু হামের কারণে। এই সময় যখন হামের এমন বিস্তার হচ্ছে, তখন কি ঈদে বাড়ি ফেরার বিষয়টি নিয়ে আরও সতর্কতা জারি করা উচিত ছিল কিনা, আরও সতর্ক হওয়া উচিত ছিল না? আমি সরকারের পর্যায়ে থেকেই বলছি, কিংবা মানে অন্য ঈদেও আমরা যেভাবে বাড়িতে যাই এবার যেন সেটি একটু কম হয়, এমন কোনো সতর্কতা জারি করা উচিত ছিল কিনা আপনাকে মনে হয়? না, সরকারের পক্ষ থেকে বলছে ইলেকট্রনিক গণমাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে বলা বা বড় বড় যেটা হয়ে থাকে। এখানে একটা সমস্যা কি দেখুন, যেটা আজিজ ভাই বললেন, অন্তর্বর্তী সরকারের সময় যে সেক্টর প্রোগ্রাম সেটা বন্ধ হলো, ভালোর উদ্দেশ্যেই করা হয়েছে। বিকল্প ব্যবস্থা না হওয়ার কারণে বিদেশি টাকায় যে কাজগুলো চলতো সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, যার মধ্যে টিকা ক্রয় নিয়ে ডিলে হয়েছে, দেরি হয়েছে। এই যে প্রচার, স্বাস্থ্য প্রচারের টাকাটা ইউনিসেফ দিত বা অন্য যারা উন্নয়ন সহযোগী। এইবার টিকার জন্য ইলেকট্রনিক গণমাধ্যমে সরকারের ইয়েতে আছে, তাদের অনুরোধে বেসরকারি আপনারাও করছেন প্রচার। কিন্তু এছাড়াও কিন্তু ম্যান টু ম্যান প্রচার, মাইকিং বা এগুলো কিন্তু অনেক কিছু আছে, সেগুলো কিন্তু ওই খাতে সরকারের রেভিনিউর টাকা বরাদ্দ করা হয়েছে কিনা আমি জানি না। কারণ টাকার কিছু টাকা দেবেন তো, যে মাইকিং করবে তাকে তো একবেলা খাবারের টাকাটা দেবেন। এই জন্যে আজকে যারা বাড়ি যাচ্ছেন ঈদে স্থানান্তর হচ্ছেন, প্রথম কথা হচ্ছে যে স্থানান্তর সুস্থ হোক অসুস্থ হোক বাচ্চাদের নিয়ে না করাই ভালো। আমি বলি আপনারা ঈদের পরে যান, যদি যেতেই হয়, যেখানে বাবা মা আছে, কুরবানি হবে। ঈদের আগে এই গণপরিবহনে যারা ভিড় করে যাচ্ছেন বাচ্চাদের নিয়ে, খুবই ঝুঁকিপূর্ণ। আপনারা নামাজের পরে, ঈদের নামাজের পরে যান। তারপরে আর অসুস্থ বাচ্চাকে নিয়ে ট্রাভেল করা উচিত, তা বাচ্চাটা আরও অসুস্থ হয়ে পড়বে। এবং সেটা যদি একদম যেতেই হয় তাহলে যখন ভিড় কমবে তারপরে যান। যারা ব্যক্তিগত পরিবহনে যাবেন তাদের জন্য ঝুঁকিটা কম। তাদের ঝুঁকি হলো তারা যেখানে যাবেন সেখানে হয় তাদের বাচ্চা অসুস্থ হলে অন্যদেরকে সংক্রামিত করবে, অথবা তার বাচ্চা সুস্থ থাকলে অন্যদের দ্বারা সংক্রামিত হতে পারে। কাজেই একবারই যদি না যাওয়া যায় সব উত্তম, গেলেও যদি যেতে হয়, বাধ্যবাধকতা আছে অনেকের, তাহলে ঈদের পরে যদি যান তাহলে ভালো হয়। তো এই প্রচারটা আমাদের যারা সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা টেলিভিশনে বলছেন বা সাক্ষাৎকারে বলছেন বা টেলিভিশনে স্ক্রলে দেওয়া হচ্ছে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে, কিন্তু এটা যথেষ্ট হচ্ছে না। আর আরেকটা কথা বলি যে আজিজ ভাইকে যে প্রশ্ন করেছেন বা আমাদের যিনি প্রশ্ন করে দর্শক, আমাদের যারা অপুষ্ট শিশু আছে বা যাদের টিকা দেওয়া হচ্ছে, ইমিডিয়েটলি সবাইকে ভিটামিন এ খাওয়ানো উচিত। ভিটামিন এটা দিলে হবে কি যে তার শরীরটা যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা উন্নত করতে খুব দ্রুতই সাহায্য করবে। সুস্থ বাচ্চাকে ভিটামিন? হ্যাঁ, কারণ আমি তো জানি না সে আচ্ছা আক্রান্ত হবে কিনা। যিনি সুস্থ আছেন তাকেও যদি আমি ভিটামিন, বিশেষ করে যারা অপুষ্ট শিশু আছে, আচ্ছা, অপুষ্ট শিশুদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে আমি খোলা বাজার থেকে কিনেও, এটা কিন্তু সরকারের ক্রয় পদ্ধতি অনেক লম্বা
এবং সরকার ভিটামিন এ ক্রয় করছে, তারা শিগগিরই সম্ভবত দেবে। জুনের থেকে শুরু করবে। হ্যাঁ, জুন। কিন্তু বাচ্চা মারা যাচ্ছে এখন মে মাসে। কাজে এখানে সরকারের পক্ষ থেকে যদি কিনতে অসুবিধা হয়, আমি আশা করব সরকারের মাধ্যমে যারা সমাজসেবক আছে, আমাদের বাংলাদেশের বাজারে কিন্তু ভিটামিন এ ক্যাপসুল কিনতে পাওয়া যায়। এটা কিন্তু এত বিরল জিনিসটা যে বিদেশ থেকেই আনতে হবে। টিকা হয়তো আমাদের যাচাই বাছাই করে আনতে হয়, এবং টিকা বাংলাদেশের এখনও প্রোডাকশন, আমাদের ক্ষমতা থাকলেও প্রোডাকশন করছি না বা করতে পারছি না। তো ভিটামিন এ ক্যাপসুল আমাদের দেশেই পাওয়া যায়। আমাদের সমাজসেবক যারা আছে, বেসরকারি সংগঠন যারা আছে, তারা নিজ উদ্যোগে তারা প্রত্যেকটা বাচ্চাকে, যারা বস্তি এলাকায় থাকে, ভাসমান বাচ্চা, পথশিশু, দরিদ্র সীমার নিচে বাস করছে, তাদেরকে খাইয়ে দেওয়া উচিত। সুস্থ অসুস্থ সবাইকে খাইয়ে দেওয়া যাবে। আচ্ছা, তার সঙ্গে টিকা তো আছে, সরকার তো আগে এক মাস সময় নিয়েছে। আমি একটু ভিটামিন এ জিজ্ঞেস করি, যারা সচেতন বাবা মা আছে যদি এখন দেখে, তারা কি নিজ উদ্যোগে ভিটামিন এ ক্যাপসুল কিনে বাসায় খাওয়াতে পারবে? হ্যাঁ, ভিটামিন এ তারা দোকান থেকে নিতে হবে। বাচ্চাদের জন্য যে বছরে দুবার খাওয়ানো হয়, সেই ক্যাপসুল আমাদের মনে হয় সরকারের পক্ষ থেকেও এই প্রচারটা যাওয়া উচিত। আর যারা মেডিসিন দোকানে কাজ করে তারা জানে আচ্ছা, যে বাচ্চাদের যে বছরে 2 বার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়, সেটা বাজারে অন্য ভিটামিন ক্যাপসুল হয়, ওইটা হলো হাই পোটেন্সি ভিটামিন এ, যে অনেক অনেক মাত্রায় 50,000 বা 1 লাখ ইউনিট। যদি এর চেয়ে অল্প ডোজের ভিটামিন এও হয়, তাও কিন্তু বাচ্চাকে সুরক্ষিত রাখতে পারবে। যেটা হয়তো ডেইলি একটা করে খেতে হবে, একটা ডোজ আছে কিন্তু 7 দিন খাওয়া হইতে দিয়ে আছে, বা আরও ভিটামিন। কাজে ভিটামিন এ ক্যাপসুল যেটা আছে, সেটা খেলে একজন বাচ্চা, তারা এটা টিকার মতো কাজ করে না, কিন্তু টিকার যে কাজটা সেটাকে সাহায্য করে। আরও সোজা হলো, যদি সম্ভব হয় যে আপনি দরিদ্র বাচ্চা যার বয়স 6 মাস হয়েছে, তাকে আপনি মাছ, মাংস, দুধ, ডিম, যার যেরকম সম্ভব তরল খাবার করে বা নরম করে, মাছ, মাংস, দুধ, ডিম হচ্ছে প্রাণীজ প্রোটিন এবং প্রাণীজ ভিটামিনের সবচেয়ে বড় উৎস। আমি দেখছি যে আমাদের মানে স্বাস্থ্য অধিদপ্তর প্রচার করছে যে গাজর, রঙিন শাকসবজি ইত্যাদি। দেখুন, গাজর, রঙিন শাকসবজিতে ভিটামিন এ আছে ঠিকই, তেল দিয়ে যদি আপনি রান্না না করেন, সিদ্ধ করে খান বা কাঁচা খান, এখানে কিন্তু আপনার ভিটামিন এ শরীরে ঢুকবে খুবই কম। ভিটামিন এ হচ্ছে তেল দ্বারা শরীরের ভিতরে শোষিত হয়। আর সবচেয়ে রিচ বা সবচেয়ে ভালো উৎস হচ্ছে প্রাণীজ আমিষ। আচ্ছা, এই প্রাণীজ আমিষ যদি আপনি 1 টুকরা গরুর মাংস বলে গরম, বলে মুরগির মাংস খাওয়ান বা নরম করে খাওয়ান, বা একটা মাছ খাওয়ান, বা দুধ খাওয়ান বাচ্চাকে, ডিম খাওয়ান, এটা আরও দ্রুত কাজ করবে। আমাদের দরিদ্র মানুষ তো এটা যোগান দিতে পারছে না, ডিমের দাম অনেক বেড়ে গেছে। ডিম হয়তো খাওয়াতো দরিদ্র বাচ্চাদেরকে, মা কাজ করে বিভিন্ন জায়গায়, বাচ্চার জন্য একটা ডিম রাখা, বা বৃদ্ধ মা বাবা যে ডিম রাখা। আজকে ডিমের দাম অনেক বেড়ে গেছে। যেখানে সমাজসেবকরা এগিয়ে আসতে পারে, সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এগিয়ে আসতে পারে, আমরা সমস্ত দরিদ্র শিশুদেরকে আমরা দিনে একটা করে সিদ্ধ ডিম খাওয়াবো, সেটা ভিটামিন এ ক্যাপসুলের চেয়েও আরও ভালোভাবে কাজ করবে। একজন দর্শক আছে, ফোনটা নিয়ে তারপর আসছে। হ্যালো হ্যালো হ্যালো। জি, আপনার নামটি বলে প্রশ্নটি করেন। হ্যাঁ, আচ্ছা, আমার নাম এস.এম. আব্দুল মালেক, টাঙ্গাইল থেকে বলতেছি। টাঙ্গাইল থেকে। সেটা হলো হাম প্রসঙ্গে, যেটা হামের যে সংকটটা চলছে সারা দেশে, এটা এলিপ্যাথিকে হামের ওই রকম ওষুধ নাই, কিন্তু আরো তো চিকিৎসা আছে, যেমন ইউনানি আছে, তারপরে হোমিওপ্যাথিক আছে। হোমিওপ্যাথিকে যতটুকু আমার দখল আছে, ততটুকু ভালো ওষুধ আছে, যেটা প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে রেজাল্ট হবে। সেখানে আইসিইউ এর দরকার নাই, শ্বাসকষ্টের দরকার নাই, নিউমোনিয়ার দরকার নাই। নিউমোনিয়া প্রথম প্রোটেক্ট করবে, নিউমোনিয়া প্রোটেক্ট করবে, হামে তাকে অসুবিধা করতে পারবে না, এমনকি সমস্ত খাবারই ঠিক থাকবে। তবে গোসল এবং অন্যান্য জিনিসগুলো একটু প্রোটেক্ট করতে হবে আপাতত। তো আমি যেটা বলতেছি যে আপনারা মন্ত্রণালয়ের মাধ্যমে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটাকে এগিয়ে দেন, যে ভাই হোক, তাহলে বাচ্চাগুলো বেঁচে যাবে, বাচ্চাগুলো বেঁচে যাবে। আপনার পরামর্শটি বুঝতে পেরেছি, আপনি কোন মন্তব্য করবেন এটা নিয়ে? এখানে বাংলাদেশ সরকারের হোমিওপ্যাথিক বোর্ড আছে, হোমিওপ্যাথিক ইউনানি আয়ুর্বেদিক বোর্ড আছে। তারা যদি অনুমোদন করে আমাদের কোনো আপত্তি নাই, যে চিকিৎসা তো চিকিৎসাই। কাজেই হোমিওপ্যাথিক ইউনানি বোর্ড যদি অনুমোদন করে, ভাই যেটা বললেন হতে পারে। আমার অবশ্যই জানা নেই, আমার এই বিষয়ে সীমিত জ্ঞান আছে। নিশ্চয়ই বাংলাদেশের বিশেষজ্ঞরা সবাই মিলেই ব্যবস্থা নিচ্ছে, কাজে পদ্ধতি থেকে নিশ্চয়ই নেওয়া হতো। আচ্ছা, আপনার কাছে একটু জিজ্ঞেস করবো, যেটা বলছিলাম ঈদের সময় যেটা পথে তো ভোগান্তির ব্যাপারে আছে, সেই সঙ্গে এই যে হামটা একটা পরিস্থিতি তৈরি করলো ঈদে, এবার ঈদে মানে আমরা কি জনসাধারণের একটু হাম নিয়ে যত কথা বলছি বা
বা সরকারকে যতটা দায় দিচ্ছি, নিজেরাকে তত সচেতন না হলে এই সময় এত মহামারীর মতো অবস্থা হামের, সেই সময়ে এরকম ভিড় করে বাচ্চাদের নিয়ে বাড়ি যাওয়াটা দরকার ছিল। দেখেন বাংলাদেশ কিন্তু ঢাকা কেন্দ্রিক হয়েছে। যমুনা ব্রিজ হয়, পদ্মা ব্রিজ হওয়ার সময় দক্ষিণের লোকজন খুব উচ্ছ্বসিত ছিল। আমি টকশোতে বলেছি যমুনা ব্রিজে উত্তর অঞ্চলে কোনো উপকারে আসে নাই, প্যান্ট পরা শিখেছে। তারা আসে ঢাকা শহরে, আসে টাকাগুলো যা আয় করে খরচ করে চলে যায়। এই তো আমার বক্তব্য হল ঢাকা শহর এত ঘনবসতি, একবারে সব ধরেন 1.5 কোটি লোক বেরিয়ে যায়, চারদিকে 4টে আউটগোয়িং রাস্তা আছে। আর রাস্তা গরিব দেশে 4 লেন করে রাস্তা, কিন্তু লোক সংখ্যা এত বেশি, একসাথে 1.5 কোটি। আর একটা অধিকাংশ বাসের ফিটনেস নাই, আপনার ইন্ডিকেটর লাইট পর্যন্ত নাই, ওটারে রং করে বাজারে ইয়েতে দিয়ে দেয়। তো ভোগান্তি, এটা চরম ভোগান্তি আছে। আমি আজকে একজনের টেলিফোন করলাম, কয় আমি রংপুরে যাচ্ছি ট্রেনে, কয়দিন লাগবে, কয় কালকে রাতে উঠছি, আগে বাচ্চা কাচ্চা আছে, সব ফ্যামিলি আছে, ভোগান্তিটা কল্পনা। সড়কে তো আরো বেশি। হ্যাঁ, সড়কে রিস্ক, অ্যাক্সিডেন্ট এই সেই থাকতে পারে, এই জন্য গেছে। তো আমাদের দেশে মুশকিলটা হচ্ছে যে ধরেন এই যে যানজট, আমি কিন্তু বরাবরই বলি যে একসাথে 2-3 দিনে যদি 2 কোটি লোক, 1.5 কোটি লোক ঢাকা ছেড়ে যেতে থাকেন, কিছু আবার গরুর সময় তো গরুর গাড়িও আসতে থাকে, তো যানজট তো হবেই, এটা নিশ্চিত। তা আমার কথা হচ্ছে যে, এবং ধরেন বাড়ায় আপনাদের বোঝেন, আমাদের দেশে তো ব্যবসায়ীরা বা যারা করে এই অভিযোগ আছে, এই অভিযোগ তো আছেই, ভোগান্তির কোনো সীমা নাই। আমি এবার বৃষ্টি আবার বৃষ্টি হয়েছে, ভোগান্তির কোনো সীমা নাই। এখন ধরেন এই যে সড়ক দুর্ঘটনায় যে মারা যায়, এটা নীরব ঘাতক মনে করি আমি। বছরে একটা স্ট্যাটিস্টিক্স 7,000 থেকে 9,000 লোক মারা যায়, এটা কোনো বিবেচনায় আসে না। আপনি দেখেন না, কিছুদিন আগে একটা কোচ হেল্পার চালাতে গিয়ে যমুনা নদীতে একদম ডুবাই দিল, কোনো ইয়ে নেই। আগের সরকারের আপনার শ্রমিক নেতা বলছিল না খান সাহেব, যে ড্রাইভার হতে পারে তাহলে কুকুর বিড়াল চিনলেই হলো। তো এইভাবে যদি হয়, তো ধরেন আমি তো দেখছি আমাদেরও লোক বাইরে আছে, তো একটা ড্রাইভিং লাইসেন্স নেওয়া তো হলো সবচেয়ে কঠিন জিনিস, সহজে দেয় না, জীবনের ব্যাপার। তো এই জন্য আমি বলছি যে ধরেন এখন যেটা মোস্তাক ভাই বললো, আগে যদি এটা সচেতন করা যেত, হয়তো মানুষের ভিতরে কিন্তু সচেতনতা অত তৈরি হয় নাই। আমরা ধরেন এই 54 বছর দেশ স্বাধীন হয়েছে, 55 বছর পড়েছি, আমরা কিন্তু জাতি গঠনের উদ্যোগ কখনো নেইনি। আমরা শুধু সরকারে যেতে চেয়েছি, আর বিরোধী দল সরকারে যেতে চেয়েছে, সরকারি দল বিরোধী দলকে দমন করে ক্ষমতায় থাকতে চেয়েছে, জাতি গঠন করতে পারি নাই। আপনি দেখেন 11 থেকে 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, এবং সবাই মাস্টার ডিগ্রি, যার ফলে কোনো জাতীয় ইস্যুতে ওই মাস্টার ডিগ্রিধারী 12 প্রকার চিন্তা করে, কেউ হেলে না। এখন যদি আপনি এটা করতেন, তাহলে হয়তো কিছুটা মানুষের দায় মোচন হতো, কিন্তু বাড়িতে যা বন্ধ করতো, এটা ভাবা খুবই কষ্টদায়ক আমার কাছে। হয়তো একজন শুনতেও পারতো, তবে প্রচারটা থাকা দরকার। আমাদের দেশে যে ধরেন এই যে ঈদের সময় যে যায়, ধরেন এবার তো চেষ্টা করেছে, ধরেন গার্মেন্টস ফেজ ওয়াইজ, এটার জন্য কি যে হামের যে পরিস্থিতি, মানে যাদের ঘরে হামের রোগী নেই বা হাম হয় না বাচ্চাদের, তারা আসলে খুব একটা গুরুত্ব দিচ্ছে না, এরকম কিছু না গুরুত্ব। ধরেন 555 জন বাচ্চা 550 জন মারা গেছে, কিন্তু এও তো অনেক বিশেষজ্ঞরা যেমন মোস্তাক ভাইরে বলছে এটাকে জরুরি অবস্থা ঘোষণা করা। আমি ধরেন জরুরি অবস্থা ওনাদের কাছে হয়েছে, সাধারণ মানুষ, গ্রামগঞ্জের মানুষ তো অত সচেতন না, তাদের কাছে টিকা যে নিতে হবে, ওষুধ যে খেতে হবে আমের, এই চিন্তাটাও অধিকাংশ গ্রামের লোক, 80% লোক গ্রামে বাস করে, তাদের ভিতরে তো এই সচেতনতা নাই। বাড়িতে গিয়ে চিকিৎসা দিতে হবে তাদেরকে, যেটা আগেও এটাই হইতো। আমি বলছি আমি পুরো পাকিস্তান আমলে তখনও তো বাসায় গিয়ে আমাদের টিকা দিছে, এখন দিবে না কেন? এখনও দিতে হবে। এখন তো লোক 18 কোটি, তখন তো 7.5 কোটি লোক ছিল, তাও তো গ্রামে যাইতে হয়েছে, এখন তো গ্রামে যেতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। প্রত্যেকটা, আমি তো এইটাই বললাম, কমপক্ষে 90% শিশুকে টিকা দিতে হবে। এবং মোস্তাক ভাই অ্যাড করলে আমার জানা 90 থেকে 95, তাহলে হার্ড ইমিউনিটি হবে। আর যেটা আমি জানলাম যে ক্যাপসুল এ, ভিটামিন এ, এটাও আমার নাতিপুতি খেয়েছে বটে,
এটাতে যে এত উপকারী এটা কিন্তু বুঝি নাই। হ্যাঁ, এটা বুঝলাম ওনার কাছ থেকে এখন। তাহলে সাধারণ মানুষের, যদি আমরাই আসলে এই সম্পর্কে কম জানি, তাহলে সাধারণ মানুষের অবস্থা কোন দিকে যাচ্ছে? হ্যাঁ। এই যে প্রচারটা খুবই প্রয়োজন। প্রচারটা দরকার। মোস্তাক হোসেন, একটু জানতে চাইবো, আপনি বলছিলেন যে ঢাকার দিকে হাম হওয়ার পরে, সিরিয়াস হওয়ার পরে ঢাকার দিকে চলে আসছে, মানে আমি যদি উপজেলা ও জেলা পর্যায়ে কি হামের চিকিৎসারও অভাব আছে বা সুযোগ সুবিধার অভাব আছে, এর জন্য ঢাকার দিকে চলে আসছে বেশি? না, হামের চিকিৎসার অভাব নেই। আপনি প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং মাধ্যমিক স্বাস্থ্যসেবার জন্য আমাদের কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন সাব সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্স, জেলা হাসপাতাল, সেটা কিন্তু মানে যেই জরুরি এবং জটিল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তারা যত্ন নিতে পারে। কিন্তু যারা প্রান্তিক মানুষ, তারা যদি সেখানে যায় তাদেরকে অনেক টাকা খরচ করতে হয়, যদিও ফ্রি হাসপাতাল। কাজেই তারা মনে করে আমার ওই টাকাটা হোক, তারপরে বাচ্চাকে নিয়ে যাবো। বাচ্চা তো খেলতেছে বা তার জ্বর, শুয়ে আছে, দেখতেছে তার ভাই বোনেরা, বাচ্চারা। কিন্তু তাকে ওই সময় হাসপাতালে নেওয়া উচিত, এবং সেটা যেন তার পয়সা খরচ না হয়। এটা কমিউনিটি সাপোর্ট যদি না দেওয়া হয়, সে তো উপজেলা হেলথ কমপ্লেক্সে যাচ্ছে না। কিন্তু যখন সে শ্বাসকষ্ট, যে খাবি খাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, উপজেলা হেলথ কমপ্লেক্স তাকে সরাসরি বলে আপনি এখানে এসে সময় নষ্ট করেন না, সোজা ঢাকায় চলে যান, একটা ব্যবস্থা হবেই। কাজেই আপনি যে সমস্ত আমাদের মাধ্যমিক এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো গ্রামে আছে, শহরে কিন্তু এগুলো কিচ্ছু নাই। শহরে হাম হলে একেবারে সবগুলো বড় হাসপাতালের মধ্যে, বড় বড় হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয় আউটডোরে, মাঝারি অবজারভেশন সিটও সেখানে, ক্রিটিক্যাল রোগও সেখানে। কমপ্লিটলি শহরের স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ, গ্রামের চেয়ে খারাপ। গ্রামে আমাদের কাঠামো আছে, লজিস্টিক্স দুর্বল। আর গ্রামের সমস্ত লজিস্টিক্স একটা বড় বড় হাসপাতালে ভর্তি, কিন্তু এখানে কোনো কাঠামো নাই। মানে এক জায়গায় বন্দুক আছে আর এক জায়গায় গুলিতে ভর্তি, গুলি আছে বন্দুক নাই, বন্দুক আছে গুলি নাই। কাজেই গ্রামাঞ্চলে যারা স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করছে, যারা হেলথ ওয়ার্কার, তারা এবং সমাজকর্মীরা মিলে, এই যে আজিজ ভাই বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে দেখা উচিত, যারা অপুষ্ট শিশু, যে আপনি উপজেলা হাসপাতালে বাচ্চাটাকে নিয়ে যান, আমরা দেখবো আপনাকে। আপনার যে অন্যান্য বাচ্চা কাচ্চা আছে বা আপনার ঘরে বৃদ্ধ বাবা মা আছে, আমরা দেখবো, আপনি ওকে নিয়ে যান, হামটা ভালো হয়ে আবার চলে আসে। তাহলে সে ওখানে গেলে 4 দিন পরে যদি দেখা যায় যে হামটা ভালো হয়ে গেছে, 4 দিনের বেশি আর ছড়ায় না, ক্রিটিক্যাল অবস্থায়, তখন সে ওই খাবার দাবার নিয়ে, ওষুধপত্র নিয়ে সে বাড়িতে চলে আসতে পারবে। এইটা না করার কারণে ওই গরিব মানুষরা আর ওখানে যাচ্ছে না। সে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে তার বাচ্চাটা ভালো হয়ে যাবে, বাচ্চাটা ভালো হয় না, সে নিউমোনিয়া ডেভেলপ করে, অথবা সে অজ্ঞান হয়ে যায়, তার মস্তিষ্কে ইনফেকশন হয়, তখন সে পরিমরি করে। এবং ডাক্তার সাহেবরাই বলে উপজেলা থেকে বা জেলা থেকে, আপনি সোজা ঢাকায় চলে যান, বা রাজশাহী বা চিটাগাং বা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। পারলে ঢাকা যান, না পড়লে নর্থ বেঙ্গলের লোকেরা রাজশাহী মেডিকেল অথবা রংপুর মেডিকেলে যান। আমাদের এখানে আমাদের কোনো ভেন্টিলেটর নাই, আমাদের সেই হাই ফ্লো অক্সিজেনও নাই, আপনি চলে যান। এই কারণে ঢাকা এবং বড় বড় শহরে ভিড় বাড়ছে। এটা তো আমাদের সরকার এবং বেসরকারি সবাই মিলে এটা দেখতে হবে। তাহলে তো আমি এই যে আইসিইউর জন্য ঢাকায় যে ভিড়টা, এই ভিড়টা কিন্তু কমাতে পারবো না। তাহলে তো টিকা দেওয়ার মতো গুরুত্বপূর্ণ এটাও যে সাধারণ মানুষকে জানানো যে জ্বর হলেই, বাচ্চার জ্বর হলে একটা ডাক্তার দেখানো বা হাসপাতালে নিয়ে যাওয়া, এটা জরুরি। নিশ্চয়ই। আপনি এখন যদি যেই বাচ্চার জ্বর হবে, ধরে নিতে হবে সে হামের সম্ভাব্য রোগী, হামের সেই রোগীকে যেন তারা ইজিলি উপজেলা হেলথ কমপ্লেক্সে যেতে পারে বা ইউনিয়ন সাব সেন্টারে ডাক্তার বসে সেখানে যেতে পারে, সেই জন্য তার জন্য সহায়ক পরিবেশ করতে হবে। আগেই বলেছি যে ও তো ভয়ই যায় না, গেলে যে বলবে যে বাচ্চার জন্য আপনি ওষুধ কিনতে হবে বা এই টেস্টটা বাইরের থেকে করে নিয়ে আসেন, এই ভয়ে তো গরিব মানুষ যাচ্ছে না। আমি তাকে গ্যারান্টি দিতে পারছি না যে তুমি যত খরচ সব তোমাকে কাউকে দিতে হবে না, তোমাকে কিছুই খরচ করতে হবে না। তার যাতায়াত খরচটাও তাকে দেওয়া উচিত, কারণ সে তো দিন আনে দিন খায়, তো টাকাটা তো জমা নাই, তো সে কারো কাছ থেকে ধার করে তারপরে ভ্যান ভাড়া করে উপজেলা সদরে যাচ্ছে, উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়ে সেখানে আরও খরচ করতে হচ্ছে। এইটা যে এইসব জিনিস যদি আমরা উপেক্ষা করি, তাহলে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা উন্নত করতে পারবো না। এখন ডাক্তার সাহেবরা বলতে পারে এটা আমাদের দায়িত্ব না, এটা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি বা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। জরুরি অবস্থা হলে তারা নিজেরাই এগিয়ে আসতো, অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় বলতো, চিঠি লিখতো বা অর্ডার বলতো মন্ত্রী মহোদয়কে যে আপনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে দেখেন, এই সমস্ত যারা প্রান্তিক শিশু তালিকা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছে কিন্তু আছে, তাদেরও ওই থানা ভিত্তিক অফিসার আছে, ম্যান পাওয়ার আছে, তাদেরকে তোমরা ভিটামিন এ খাওয়া, মাছ মাংস দুধ ডিম খাওয়া, তাদেরকে বাচ্চারা যদি হাসপাতালে যায় তার সমস্ত খরচটা বেয়ার করো। সমাজ কল্যাণে সে টাকা বরাদ্দ করা আছে দরিদ্র মানুষের জন্য। সেগুলো যদি এখন এই সময় কাজে না লাগে সিস্টেমেটিক্যালি, আমরা তো মহামারীতে প্রাণহানি কমাতে পারবো না। এম এ আজিজ, এতক্ষণ যে আলোচনা করলাম, এবং আমি যদি
সামনের দিকে চিন্তা করা, কদিন পরেই বাজেট আসবে। এই পরিস্থিতির পর স্বাস্থ্য খাত নিয়ে যখন এত কথা হচ্ছে, শিশুদের স্বাস্থ্য নিয়ে এত কথা হচ্ছে, স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো কিংবা এই খাতে আরও বেশি গুরুত্ব দেওয়া কি আমরা প্রত্যাশা করতে পারি কিনা এবারে? এখন মোস্তাক ভাইও বিজ্ঞানী, আমি বলবো, আমি তো মনে করি সবচাইতে স্বাস্থ্য এবং শিক্ষা, এটাতে বাজেট বাড়াতে হবে। চতুর্থ শিল্প বিজ্ঞানের যুগে আপনার যেখানে রোবট অপারেশন করবে, সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমি লিখেছি আমাদের দেশে বুয়েট সহ কোনো শিক্ষা প্রতিষ্ঠান চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী না। অত্যাধুনিক বিজ্ঞান শিক্ষা দরকার। আপনি এখানে সব জায়গায় স্কুল মাদ্রাসা খুলে দিলেন, লাভ তো হবে না। হ্যাঁ, দরকার আছে, সব শিক্ষারই দরকার আছে, সমাজে যতটুকু লাগে যেটা লাগে করেন, কিন্তু বাজেট শিক্ষাক্ষেত্রে আমাদের দেশে এই দক্ষিণ এশিয়ার ভিতরে শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বাজেট কম। তাছাড়া বিজ্ঞান শিক্ষা তো নাই, জাতীয় বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খুলছে না, এগুলো সার্টিফিকেট বিতরণ করা, এগুলো শিক্ষা কোনো কাজে আসে না। তো সুতরাং শিক্ষা প্রকৃতপক্ষে বিজ্ঞান শিক্ষাকে ইমফেসিস দেয়া এবং রিসার্চ করা, এটাতে বিজ্ঞানের যুগে, উচ্চ বিজ্ঞানের যুগ এটা, এই বিজ্ঞানের যুগে যে শিক্ষা দরকার, এটা করতে গেলে বাজেট দরকার। এবং স্বাস্থ্য যেটা আলোচনা হলো, মোস্তাক ভাইও বললো, যেটা এখন ধরেন স্বাস্থ্য আমাদের দেশে মানতে হবে তো সমাজ ব্যবস্থা, লোক ঘনবসতি 18 কোটি লোক, 54,000 বর্গ মাইল, 80% লোক গ্রামে বাস করে, তারা সবাই সচেতন না, সবাই শিক্ষিতও না। আপনি তাদের দোরগোড়ায় পৌঁছাইতে হবে, আপনার কাছে কেউ আসবে না, ধরে নিতে হবে। এইভাবে স্বাস্থ্য ব্যবস্থার জন্য বাজেট বাড়াইতে হবে। যেটা বলা হয়েছে বাজেটে, আমি যেটা শুনলাম একটা কিছুতে, বাজেটে 5% বাজেটে এবার সামনের বার রাখতে পারে, এই সরকার রাখতে পারে। আমি যথেষ্ট না, আপনার কমপক্ষে 7%, শিক্ষা খাতে কমপক্ষে 7% বাজেট। আর শিক্ষা খাতে কিন্তু শুভঙ্করের ফাঁকি আছে, অনেক কিছু ঢুকায় দেয় ওর ভিতরে। আলাদাভাবে শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে বাজেট সবচেয়ে বেশি দরকার। সেকেন্ড হলো কৃষি খাতে। কৃষি আমাদেরকে কিন্তু করোনাকালেও বাঁচায় রাখছে কৃষি। হ্যাঁ, প্রবাসী দলের এখন একটু তছনছ হয়ে গেছে, যুদ্ধ এটা না কমলে তো প্রবাসী লোকজন যাওয়াও কঠিন। আর এখন অটোমেশনের যুগে আপনি যদি শিক্ষাকে আধুনিকায়ন বিজ্ঞানসম্মত না করেন, তাহলে তো প্রবাসের লোক যাবে না, আগামী 8 বছর পরে কোনো লোকই নেবে না। কারণ হচ্ছে, আমি দেখছি তো, উমরা করতে গেছি, দেখি যে এই থাইল্যান্ড, এই নেপাল, এই ব্যাংকক, এমনকি মায়ানমার, যুদ্ধবিধ্বস্ত মায়ানমার, তারা অটোমেশনে বসে কাজ করতেছে। আর বাংলাদেশিরা অনেক পকেটালা ওয়াক্ত নামাজের সামনে রাস্তায় দাঁড়ায় আছে, ওখানে তো কয় না ভিক্ষা দেন, পকেটে ঢুকাই দিয়ে যায়। তো সুতরাং আমার তখন মনে হয়েছে যে আমাদের সরকার কিংকে হাতে পায়ে ধরে এই লোকগুলো পাঠাইছে, এই লোকগুলোর তো দরকার নাই। এখন এই লোকগুলো তো সব রাষ্ট্রেরই কিন্তু অর্থ সংকট এখন হয়ে গেছে, যুদ্ধ বিগ্রহে। আগামী 10 বছর পরে কেউ নেবে না, তো প্রবাসেও নেবে না। স্বাস্থ্য খাতে যদি পঙ্গু থাকে, আপনার শিক্ষা খাতে যদি পঙ্গু থাকে, তাহলে দেশ তো আগাবে না। জি, মুস্তাক হোসেন, একটু জানতে চাইব, যদি আমরা কথা শুনছিলাম, ঈদের কথা বলছিলাম, আমি যদি একদম ঘুরে আবার সেখানে আসি, এখন এই অবস্থায় আসলে আমাদের করণীয় কি? হামের যারা এখনো হাম হয়নি বা হাম থেকে বাঁচতে গেলে কী করণীয় আছে, সতর্কতা কী নিতে হবে? প্রথমত আমাদের সরকারকে তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। হাসপাতাল কেন্দ্রিক চিন্তাভাবনা বা বড় বড় জটিল মেশিন কেন্দ্রিক চিন্তাভাবনা, এটা আমাদের লাগবে। হাসপাতাল, জটিল মেশিন, এটা হচ্ছে অংশ মাত্র। আমাকে একদম তৃণমূল পর্যায় থেকে কাজটা করতে হবে। তৃণমূল পর্যায়ে কাজ করবার জন্য আমাদের হেলথ ওয়ার্কার কিন্তু আছে, অসংখ্য ভলান্টিয়ার আছে, কাজ করার লোক নেই, অভিজ্ঞতা নেই তেমন না, হয়তো সংখ্যায় কম, বা ভলান্টিয়ারও রেড ক্রিসেন্ট থেকে শুরু করে অনেক এনজিওগুলো, আমি নাম এখানে বলছি না, অন্যরা যাদের নাম বলবো না ওরা দুঃখিত হবে, তাদের তৃণমূল পর্যায়ে কর্মী আছে। অনেকে বেকার হয়ে গেছে। এই যে রিসেন্টলি মার্কিন যুক্তরাষ্ট্র একটা বিরাট তার নির্ভরশীল আমাদের WHO ছিল বা USAID, আর এগুলো উড্রায় গেছে, কিন্তু কর্মীগুলো আছে, তারা এখন বিনা পয়সাতেই কাজ করবে। কাজে এই যে ঈদের সময় বাচ্চারা যেন এক জায়গা থেকে আরেক জায়গায় না যায়, সেগুলো বলা, তাদেরকে, দরিদ্র মানুষকে হেল্প করে হাসপাতালে নিতে সাহায্য করা, স্বাস্থ্যবিধি সাবান দিয়ে হাত ধোয়ার বিষয়টা, বাচ্চার মারা কীভাবে টেক কেয়ার করবে, বুকের দুধ খাওয়ানো, এই যে সমস্ত স্বাস্থ্য যে কর্মকাণ্ডগুলো আছে, এটা সরকারের পক্ষ থেকে যে জরুরি ভিত্তিতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটির প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যদি নিয়মিত বৈঠক করে এই হামটাকে 1 নম্বর গুরুত্ব দিয়ে এই কাজগুলো করা হতো, আমাদের অনেক কাজ অটোমেটিক হয়ে যেত। রাজনৈতিক সরকার, তাদের লক্ষ লক্ষ কর্মী আছে, সেই কর্মীগুলো স্বতঃস্ফূর্তভাবেই
তাদের সরকারের সমর্থনে এই কাজগুলো তারা করতে এগিয়ে আসতো, একটা সুস্থ প্রতিযোগিতার অবস্থা হতো, একটা তারা একে অপরকে সাহায্য করার জন্য এগিয়ে আসতো। কাজে এখন যেটা হচ্ছে, আপনি টেলিভিশনে নির্দেশ দিচ্ছেন, আপনি হুমকি দিচ্ছেন, এগুলো গতানুগতিক ঔপনিবেশিক পদ্ধতি। কাজেই আজকে যে ঈদের সময় যারা যাত্রা করবে না, এর একটা সামাজিক আন্দোলনের মতো যদি সরকার মানে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে বলতো, তাহলে ওই পাড়ায় পাড়ায় তারা বলতে পারতো তোমাকে কি গ্রামে না গেলেই চলবে না, সমস্যাটা কি, হেল্প করা। অনেকটা ঠিক আছে, আমরা ঈদের পরে যাব, ঈদের পরে আমাদের বাসগুলো অ্যাভেলেবল থাকবে, বা তোমার কারখানায় আমরা ছুটি, এই ঈদে গেলাম না, হ্যাঁ এই ঈদে গেলাম না। আদৌ তো অনেক সমস্যা আছে, অনেকে বাড়ি না গেলে কোরবানি হবে না, বৃদ্ধ বাবা মা হয়তো বাড়িতে আছে, এরকম এগুলো কেস টু কেস, সেটা একদম কমিউনিটি পর্যায়ে যদি কাজ করা যায়, তারা সমাধান করতে পারে। ঠিক আছে, বাচ্চা এবং বাচ্চার মা এখন থাকুক, আপনারা যান বা ইত্যাদি। এটা কিন্তু কালেকটিভলি সবাই মিলে একটা জাগরণ তৈরি করলে এটা হয়। আপনি শুধুমাত্র টেলিভিশনে বললেন বা টেলিভিশনের স্কলারিয়াল পত্রিকায় ছেপে দিলেন ব্যাক পেজে, এতে কিন্তু সামাজিকভাবে আলোড়নটা হয় না। এটাকে ট্রান্সলেট করতে হয়, যেটা বারবার বলছেন আজিজ ভাই, যে ঘরে ঘরে যাওয়া। ঘরে ঘরে যাওয়া মানে কি, যেই কর্মীরা ঘরে ঘরে যায় অলরেডি, তাদেরকে দিয়ে সেই কাজগুলো করানো। একটা পরিবেশ যদি সৃষ্টি হয়, তখন কিন্তু অনেক মানুষের মধ্যে অনেক অজানা শক্তি জেগে ওঠে। আচ্ছা, যারা অলরেডি চলে গেছে, বাড়িতে চলে গেছে, তারা এখন ওইখানে কি সতর্কতা অবলম্বন করতে হবে? যারা অলরেডি বাড়িতে চলে গেছেন, তারা আপনার শিশুকে সুরক্ষিত রাখুন এবং অন্য অন্য শিশুদেরকে লক্ষ্য রাখুন, যারা আপনার আত্মীয় স্বজন যারা আছে, তারা সুস্থ আছে কিনা, তারা যেন সুস্থ থাকে, তাদের পুষ্টিমান যেন ভালো থাকে। তাদের যদি অপুষ্ট শিশু থাকে, তাকে আপনি হেল্প করুন, পুষ্টিকর খাবার খাওয়া, নিদেন পক্ষে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো। এই সব কাজ যারা গিয়েছেন, যারা এইসব বিষয়ে জানা বোঝা আছে, তারা এগিয়ে আসা উচিত। এবং প্রত্যেকটা মানুষ যারা সচেতন হয়েছেন, যারা জ্ঞান বিজ্ঞান আছে, তারা যদি সবাইকে নিয়ে একটা নিরাপদ তার জায়গা, পাড়া মহল্লা করার বিষয়ে কাজ করেন, তাহলে কিন্তু অনেকখানি উন্নত হয়। তারা বলতে পারে সরকারকে, স্বাস্থ্যকর্মীকে, তোমাদের কাছ থেকে আমরা এই হেল্প চাই। বন্ধ হলে কিন্তু স্বাস্থ্যকর্মীরা এলাকাতেই আছেন, বন্ধ হলে উপজেলা হেলথ কমপ্লেক্সে ডাক্তার আছে, স্বাস্থ্যকর্মী আছে। কাজেই তাদের সহায়তা নিয়ে তারা একটা স্বাস্থ্যকর পরিবেশ করতে পারে। কোরবানির সময় যেন অযথা বাচ্চারা ভিড়ের মধ্যে না যায়, সেটাকে তারা হেল্প করতে পারে। এবং সবচেয়ে কথা, যারা সুবিধাবঞ্চিত শিশু, ওদেরকে সাহায্য করতে পারে। তারা যেন দল বেঁধে বাড়ি বাড়ি এসে কোরবানির মাংস সংগ্রহ করতে গিয়ে তারা রোগাক্রান্ত না হয়, বা রোগটা না ছড়িয়ে, তাকে যেন তার বাসাতেই পৌঁছে দেওয়া হয়। এগুলো অনেক টেকনিক আছে কমিউনিটি পর্যায়ে, সমাজকর্মীরা আমার চাইতে অনেক ভালোভাবে জানেন কিভাবে এই জিনিসটাকে সমাধান করা যায়। জি, আমরা আজকে শেষ পর্যন্ত কোন মন্তব্য আছে কিনা 30 সেকেন্ডের মধ্যে? না, যেমন ধরেন এখন যেটা মনে পড়ছিল, ধরেন আমাদের দেশে এই ধরেন এই যে গ্রামে যে অবহেলিত, আপনার ধরেন আমাদের তো সব গ্রামের আগের যেভাবে কাজ হতো, তখন তো মানুষের প্রতি ফিলিংসটাও ছিল, এখন কিন্তু কম। আগে কিন্তু মানুষ দরিদ্র ছিল, আমাদের আয় ছিল না, কিন্তু মানুষের প্রতি মানুষের মমত্ববোধটা ছিল। এটা কিন্তু ফ্র্যাকচার হয়ে গেছে, মমত্ব নাই মানুষের ভিতরে, আমিত্ব, মানুষ নিজের ইন্টারেস্টটা বেশি বলছে, সমাজটাও গঠন করতে, সমাজটাও ভেঙে দিয়েছি আমরা একদম শেষ পর্যায়ে চলেছি। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে নিশ্চয়ই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ট্রেনের সঙ্গে থাকবেন।